যে পুরুষ বউকে ভালোবাসার কথাটা উপলব্ধি করাতে না পারল তার জীবন ব্যর্থ। জ্ঞান দেয়া শুরু করলে আবার তোফায়েল রেগে মেগে বললেন, ভালো কথা বললে ভালো লাগে না, তোমাকে কিছু বলবই না, অফিসে যাও এখন, আমি বাসায় এসে আরাম করি। বলতে বলতে আয়েশ করে গিয়ে সোফায় বসলেন। পুনরায় বললেন, অনেক দিন যাব করেও গ্রামে যাওয়া হচ্ছে না, এবার ভাবছি তোমার মাকে নিয়ে যাব, তোমার বউকেও নিয়ে যাব। অফিসে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, তুমি সামলে নিও। স্পষ্ট খোঁচা, সুযোগ হাতছাড়া করতেই পারেন না তোফায়েল। এবার নির্জনও চুপ থাকতে পারল না, চেঁচিয়ে উঠল, বাবা। ডিসেম্বর মাসের 7 তারিখ রাইসা ও শোয়েবের বিয়ে সম্পূর্ণ হয়েছে। ঠিক একই মাসের 14 তারিখ সাইমন ও সানজিদের বিয়ে হলো। এক সপ্তাহের ব্যবধানে আলাদা আলাদা সংসার হয়ে গেল তাদের। দুপুরবেলায় বিয়ে সম্পূর্ণ হলো তাদের, সন্ধ্যায় বিদায় হলো কনে। শামিমা আহ্লাদের সাথে ঘরে তুললেন বউকে। খুশি যেন আর ধরে না, কিন্তু সাইমনের প্রতিক্রিয়া ভিন্ন। মুখ দেখে বোঝা যাচ্ছে বিরক্ত হয়ে আছে সে। সানজিদের মতো উড়নচণ্ডী স্বভাবের মেয়েকে আশেপাশে দেখেই ক্ষণে ক্ষণে মেজাজ চড়াও হচ্ছে সাইমনের। বর্তমানে রিয়াদ উপস্থিত আছে সাইমনের বাসায়, কথাবার্তা বলছে লোকজনের সাথে। সুযোগে রিয়াদকে একা পেয়ে কথা বলা শুরু করলো দু বন্ধু। সাইমন বলল, ঝামেলার শেষে হচ্ছে না বিরক্তকর। রিয়াদ মুচকি হেসে বলল, নিজের বিয়ের আয়োজন বিরক্ত লাগছে, বাসর ঘরে ঢোকার জন্য নাকি? রিল্যাক্স ভাই, সময় হলে ঠিকই ঢুকতে পারবি। সাইমন সূচক শব্দ করে বলল, ফালতু কথা বলিস না, এত মানুষের গ্যাঞ্জাম আমার বিরক্ত লাগছে। বাসর ঘরে ঢোকার তাড়া নেই আমার, আল্লাহ জানে ঢুকলেই কোন গজব আমার মাথায় ফেলবে এই মেয়ে। রিয়াদ কপাল কুঞ্চিত করে বলল, গজব ফেলবে? এটা কেমন কথা বললি? তোরা পছন্দ করে বউ আনলি, তাই এমন বলছিস? পছন্দ মা করেছে, মায়ের পছন্দের জন্য বিয়ে করা। এমনিতে এমন উড়নচণ্ডী খাপছাড়া স্বভাবের মেয়ে আমার পছন্দ না। শান্ত শিষ্ট গোছালো স্বভাবের মেয়ে তোর পছন্দ হলো না, ছেড়ে দিলি। এখন বলছিস উড়নচণ্ডী বলে এই বউও তোর পছন্দ হচ্ছে না? মানে বিয়েটা কি কোনো ছেলে খেলা পেয়েছিস তুই? সত্যি কথা বলতে একটুও বাতল না রিয়াদের মুখে। সরাসরি জবাবটা দেয়ায় থমকে গেল সাইমন। যথাযথ জবাব মস্তিষ্ক হাতড়েও খুঁজে পেল না। জিভে ঠোঁট ভিজিয়ে বলল, রাইসার কথা কেন টানিস তুই? ডিভোর্স তো ও নিজেই চেয়েছিল, আমি তো প্রথমে ডিভোর্স দিতে চাইনি। কোনো মেয়েই সতীনের সংসার করবে না সাইমন। নারী জাতি সতীনের সংসার করার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করে। হোয়াট এভার, ডিভোর্স ওর ইচ্ছেতেই হয়েছে, এখন নতুন সংসারও হয়েছে, আমিও ঠিক সানজিদার সাথে মানিয়ে নিব। রিয়াদ বিপরীতে হাসল, বলল, বেস্ট অফ লাক, বউ সামলে রাখিস। অবশেষে হইহল্লা কমল। নিজের ঘরে যাওয়ার সুযোগ পেল সাইমন। সানজিদা আরও আগেই ঘরে গিয়েছে। ভারী লেহেঙ্গা বদলে ফ্রেশ হয়ে সাধারণ 3 পিস পরেছে। চুল আঁচড়ানোর সময় সাইমন ঘরে ঢুকল। তাকে দেখামাত্র সানজিদা বলল, এসে পড়েছো তুমি? দেখো বিছানায় ফুলটুল ছড়ানো আছে, আমি এসবের মধ্যে ঘুমাতে পারবো না, গা চুলকাবে। জামা কাপড় বদলে আগে বিছানাটা ঝাড়ো, বিছানাটা পরিষ্কার করে দাও, আমি ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। সানজিদার কথা শুনে সাইমন তবদা লেগে দাঁড়িয়ে আছে খাটের সামনে। আচমকায় প্রচণ্ড রাগ ভর করলো তার মস্তিষ্কে। দাঁতে দাঁত পিষল, বলল, আমি এখন বিছানা পরিষ্কার করব? সানজিদা হাই তুলতে তুলতে বলল, হ্যাঁ একটু পরিষ্কার করে দাও, এমন ফুলটুল ছড়িয়ে থাকলে ঘুম হবে না। সাইমন জোরে জোরে শ্বাস ফেলল নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টায়। বুঝতে পারল সানজিদার সাথে তেরামি করে লাভ হবে না, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। তাই বেশ শান্ত স্বরে বলল, আজ আমাদের বাসর রাত আর তুমি ঘুমাতে যাচ্ছ? দেখো সাইমন, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আজকে আমি অনেক ক্লান্ত, বিছানা গুছিয়ে দাও, ঘুমাবো আমি। সাইমন তীক্ষ্ণ স্বরে বলল, বাসর রাতে কেউ ঘুমায়? সানজিদা রুক্ষ স্বরে জবাব দিল, যা বলেছি তা শোনো, নয়তো মেইন পয়েন্টে এমন দেব যে বাসরের স্বাদ জন্মের মতো মিটে যাবে। সাইমন থতমত খেল, প্রকট হলো চক্ষুদয়। হতবিহ্বলতায় ওষ্ঠদয় ফাঁক হয়ে এলো অল্প। গন্ডগোলটা টের পেতে সানজিদা বিস্তর হেসে বলল, আরে
সিরিয়াস নিয়ে ফেলেছো নাকি? আমি তো মজা করছিলাম। আমি কি এতই নিষ্ঠুর নাকি? সাইমন স্বস্তি পেল, প্রলম্বিত শ্বাস ফেলে বলল, সিরিয়াস নেওয়ার মতোই ব্যাপার। আমার তো বিশ্বাস নেই, তোমার তো বিশ্বাস নেই। সানজিদা শুনতে পায়নি, কাছে এগিয়ে এসে শুধালো, কিছু বললে? সাইমন স্মিত হেসে বলল, না কিছু না, আমি বিছানা ঝেড়ে দিচ্ছি, তুমি ঘুমাও। সানজিদা আহ্লাদে গদগদ ভাব দেখে বলল, আও, আমার হাজব্যান্ডটা কত কেয়ারিং। হাউ লাকি আই অ্যাম। বিপরীতে সাইমন হাসল কেবল, উত্তর দিল না, ব্যস্ত হলো বিছানা থেকে ফুল ঝেড়ে ফেলতে। কাজ শেষে বলল, ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসছি। সানজিদা মাথা নাড়তেই সাইমন ট্রাউজার ও টি শার্ট নিয়ে ঢুকলো ওয়াশরুমে। ঘর খালি হওয়া মাত্রই বৃটিশটায় মুখ বাঁকালো সানজিদা। বিছানায় শুয়ে কম্বল টানতে টানতে নিজেকে নিজেই ভেঙালো। হাউ লাকি আই অ্যাম। উষ্টা মারি এমন লাককে। ব্যাটার লাকের লয়ের কয় স্থানান্তরিত হয়ে কাল বানিয়ে না ছেড়েছে তো। শুধু আমি না, পুরো মেজাতির অপমান। সাইমন ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল সানজিদা ঘুমিয়ে পড়েছে। বোধহয় বেশ গভীর ঘুমিয়ে ডুবেছে। সাইমন আর সময় ব্যয় করল না, অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। সকালবেলায় ঘটনা আরও আগে বাড়ল। সানজিদা ঘুম থেকে উঠল সাইমনের আগেই। গোসল করে শাড়ি পরে ভেজা চুলের উপরে ভালো মতো ঘুমটা টেনে বসে রইল বিছানায়। সাইমনের ঘুম ভাঙতেই সে ভূত দেখার মতো চমকে গেল। লাফিয়ে উঠে বসলো, বিছানায় ঢোক গিলে বলল, সকাল সকাল এভাবে আমার মুখের সামনে বসে আছো কেন? সানজিদা ভদ্রমের মতো হেসে জবাব দিল, আদর্শ বউ হওয়ার চেষ্টা করছি। তুমি ঘর থেকে বের হবে, এরপরে আমি বের হব। সাইমন ঘড়িতে তাকিয়ে দেখল সময় 9টার ঘর পেরিয়েছে। এতক্ষণে নিশ্চয়ই মা খেপে গেছে। কথাখানা মাথায় আসতে প্রশ্ন করলো, এত দেরি হয়ে গেছে আর তুমি ঘরে বসে আসছো, জানো মা কত রেগে যাবে? আর মা কি ডাকতেও আসেনি? সানজিদা প্রত্যুত্তরে বলল, এসেছিল তো, দুবার এসে একটানা কিছুক্ষণ ডেকে ক্লান্ত হয়ে চলে গেছে, আমি বের হইনি। সাইমনের সোয়াল ঝুলে পড়ল বিস্ময়ে। চোখ পিটপিট করে বলল, মা ডেকে গেছে আর তুমি ডাক শুনে বের হওনি? আর আমি বা কেমন ডাক শুনলাম না কেন? সানজিদা মিষ্টি করে হেসে ডান হাতটা বাড়িয়ে মুঠো করল, বলল, শুনবে কিভাবে? আমি তো তোমার কানে তুলো গুজে রেখেছিলাম যেন তোমার ঘুমে ডিস্টার্ব না হয়। ভালো করেছি না? সাইমনের মাথায় হাত বেজায় রেগে বলল, তুমি কি বোকা নাকি বেকার আমার জীবনে ঝামেলা পাকানোর চেষ্টা করছো? এগুলো কেমন বাচ্চাদের মতো কাজ কারবার? মাথা ঠিক নেই তোমার? সানজিদের মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তে, কাঁদো কাঁদো হয়ে বলল, এভাবে বলছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই করলাম, তাও বকছো? সাইমন চেঁচিয়ে বলল, নিকুচি করি তোমার ভালোর, সরো আমার সামনে থেকে। রীতিমতো ধাক্কা দিয়ে সানজিদাকে সামনে থেকে সরালো সাইমন। উঠে গিয়ে ঢুকলো ওয়াশরুমে। সানজিদা সে পথে তাকালো এক পল, এরপর দীর্ঘশ্বাস ঝেড়ে বলল, রাইসা ওদের কথা মতো চলে একদম মাথায় উঠিয়ে ফেলেছিল। এদেরকে মাথা থেকে নামিয়ে আছাড় মারতে সময় লাগবে, বুঝাই যাচ্ছে। সাইমন ওয়াশরুমে থাকতেই ঘর থেকে বেরোলো সানজিদা। মাথায় লম্বা ঘোমটা টেনে হাজির হলো শাশুড়ির সামনে। শামিমা তাকে দেখা মাত্রই থমথমে স্বরে বললেন, 9টার বেশি বেজে গেছে, দিন দুনিয়ে এক করে ঘুমিয়েছ দেখছি। সানজিদা প্রসঙ্গ বদলাতে কণ্ঠস্বরে মধু ঢেলে বলল, মা আপনি এই শাড়িটা কবে কিনলেন? কি সুন্দর লাগছে আপনাকে, দেখলে মনেই হবে না আপনার এত বড় একটা গাধ মানে ছেলে আছে আর কি। আপনার এভারগ্রিন বিউটির রহস্যটা জানাবেন আমাকে। মুহূর্তে উজ্জ্বল হলো শামিমার মুখশ্রী। হাসি ফুটিয়ে বললেন, সত্যি? ড্রয়িং রুমে উপস্থিত মেহমানেরা একে অন্যের মুখ চাওয়াচাই করছে। শাহাদাত হোসেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন পুত্র এবং বউ ও পুত্রবধূর দিকে। এর মধ্যে সানজিদা বোমা ফাটালেন, কি যে বলেন, অবশ্যই সত্যি। তাই তো বলি, আমার শ্বশুরমশাই এক বউতে এত পাগল কেন? ছেলে তো বছর না ঘুরতেই বউ বদলে ফেলল। হঠাৎই পিনপতন নীরবতা নেমে এলো ঘরে। তবদা লেগে গেল সবাই। সানজিদা বিস্মিত হওয়ার ভান ধরে বলল, কি হলো? সবাই এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কি কোনো ভুল করেছি? সাইমনের কণ্ঠস্বর শোনা গেল তখনই। কঠিনভাবে ডাকলো, সানজিদা। সানজিদা উল্টো ঘুরল, নরম সুরে বলল, জি। সাইমন হুমকির স্বরে বলল, মুখে লাগাম টানো, সারাক্ষণ যা তা বকবে না। কেন? এই বাসায় কি কথা বলার স্বাধীনতা নেই? বিয়ে করলে কি বাক স্বাধীনতা হারাতে হয়?
আগে তো আমাকে এমন কিছু বলা হয়নি। মেহমানদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল সানজিদার বোকা বোকা আচরণে। শামীমা এই মুহূর্তে না কিছু বলতে পারছেন আর না সইতে পারছেন। মেহমানজনের সামনে কিছু বললেও তাদের অপমান, তাই নিজেকে সামলে বললেন, সাইমন, ওকে কিছু বলিস না। সানজিদা, তুমি খেতে বসো, আমি নাস্তা দিতে বলি। বলেই চলে গেলেন রান্নাঘরের দিকে। আজ যে সকালের মতো অপমানের এখানে ইতি দিল সানজিদা। স্কুল, কলেজ, ভার্সিটির কিন্তু ভালোই সুবিধা, তাই না? সপ্তাহে 2 দিন ছুটি কাটানো যায়। শনিবার সকাল সব ড্রয়িং রুমে বসে টিভিতে নিউজ ঘাটাঘাটি করছিল। রাইসা পাশের সোফায় বসে সুস্মিকে নাস্তা খাইয়ে দিচ্ছে। মাঝপথে প্রশ্নটা করে বসল সে। শোয়েব জবাব দিল, হ্যাঁ, তবে মাঝে মধ্যে ডিপার্টমেন্টের কাজ থাকলে তো যেতেই হয়। কিন্তু লাভে তো আছেন 2 দিন ছুটি পেয়ে। ছুটি পেয়ে লাভ কি? সেই তো বাসায় বসে বসে সময় পার করা। আরও বিরক্ত হই। রাইসা ঠোঁট গোল করে বলল, ওহো, আপনার বাসায় থাকতে বিরক্ত লাগে? হতেই পারে, পুরুষ মানুষ বলে কথা। আমাদের আবার অত বাজ বিচার নেই। ছুটিতে বাসায় ঘুমাতে পারলেই শান্তি। শোয়েব ঠোঁট চেপে হেসে বলল, কিন্তু এখন আর সেই শান্তি নেই। তোমার শান্তির ঘুম নষ্ট করার মানুষ তোমার সামনেই বসে আছে। রাইসা একবার শোয়েবের দিকে তাকালো, একবার সুস্মির দিকে, অতঃপর বলল, সুস্মির কথা বলছেন? ও কি আমার শান্তি নষ্ট করে নাকি? বরং ওর জন্য আমার দিন আরও ভালো কাটে। অস্বীকার করো না, ও তোমাকে বিরক্ত করে না? রাইসা ভেবে চিনতে বলল, একটু তো বিরক্ত করে, তবে জীবনে এরকম বিরক্তির প্রয়োজন আছে, নয়তো পানসে লাগবে যে। শোয়েব স্মিত হেসে জানালো, সেম টু ইউ। রাইসা তাকালো শোয়েবের দিকে, হেসে ফেলল, পরপর বলল, আপনি ভীষণ আজব। কথা ইনিয়ে বিনিয়ে বলতে কি মজা পান? শুনি। ইনিয়ে বিনিয়ে বলেছি? আচ্ছা, কি বলেছি? তুমি কি বুঝেছ? রাইসা থতমত খেয়ে বলল, ইস, আমি বুঝবো কিভাবে? বলেছেন তো ইনিয়ে বিনিয়ে। সরাসরি না বলা অবধি বুঝবে না? না বোঝা অবধি আমিও বলবো না। রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল, কবি বলেছেন, সোজা সরল মেয়েরা তেরা বর পায়। শোয়েব ভুরুদয় কুচকে জিজ্ঞেস করল, কোন কবি বলেছেন? রাইসা চসূচক শব্দ করে বলল, সেটা আমি কিভাবে জানবো? যে লিখেছেন তাকে গিয়ে জিজ্ঞেস করে আসল নামটা। মানুষের নাম মুখস্থ করে আমার কি লাভ? শোয়েব বিপরীতে বলার মতো কিছু খুঁজে পেল না। মনোযোগ ঘুরিয়ে টিভির দিকে তাকালো। অমনি রাইসা পুনরায় বলল, আপনার বাসায় থাকতে বিরক্ত লাগে? শোয়েব রাইসার মতো করে বলল, জীবনে কিছু বিরক্তির প্রয়োজন আছে। রাইসা ভেংসি কেটে বলল, কপি ক্যাট। আমি ক্যাট হলে তুমি কি? রাইসা জবাবে বলল, আমি সোজা সরল ভালো ভদ্র মেয়ে মানুষ। নিজের প্রশংসা করা কেউ তোমার থেকে শিখুক। থ্যাঙ্কস মাস্টার মশাই। প্রফেশন হিসেবে টিচার আপনি, সেখানে আমি যদি কিছু শিখাতে পারি তাহলে নিজেকে ধন্য মনে হবে। শোয়েব রুষ্ট নজরে তাকালো রাইসার দিকে। তখন রাইসা বলল, এভাবে খেয়ে ফেলার মতো করে তাকাবেন না, সকালে নাস্তা দিয়েছি। শোয়েব মুখখানা ঘুরিয়ে ফেলল, কপালে আঙুল ঘষে বিড়বিড়িয়ে বলল, একবার জাস্ট ধরা দাও তুমি, এরপর হচ্ছে। এই বিড়বিড়িয়ে আবার কি বলছেন আমার নামে? যা বলা সরাসরি বলুন। শোয়েব হাত সরালো, মাথা তুলে বলল, কিছু না, আজকে বিকেলে ঘুরতে যাবে? রাইসা উচ্ছ্বসিত হয়ে বলল, আরে এটাই তো শুনতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। বলতে এত সময় লাগে? অফকোর্স যাব, খাওয়া দাওয়ার পরই আমরা বের হব। কিন্তু হ্যাঁ। সুস্মির খাওয়া শেষ হয়েছে, খালি প্লেটটা নিয়ে উঠে গেল রাইসা। শোয়েবের বিপরীতে জবাবের অপেক্ষা না করে বেরিয়ে গেল সেখান থেকে। শোয়েব কিছুক্ষণ বিস্মিত নজরে তাকে রইল, এরপর প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, ঘুরতে যেতে মন চাইছে? এটা নিজের মুখে বলতে এত আপত্তি কেন? এজন্যই বোধহয় বলা হয়েছে, মেয়েদের মন বোঝা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে নির্জন মাইশা বেরিয়েছিল বাইরে। মাইশার শখ পূরণ করেছে নির্জন, আইসক্রিম খাইয়ে এনেছে ওকে। এরপর থেকে বউ একটু কন্ট্রোলে আছে। শীত পড়ায় দুপুর 12টার আগেই গোসল সেরেছে মাইশা। ছাদে গিয়ে মিষ্টি রোদে ঘুরে এসেছে কিছুক্ষণ। পুত্রবধূর যত্ন আত্মীর বেলায় বেশ সচেতন নাজিয়া। ছেলে বাসায় না থাকলে মাইশার সব কিছুর খেয়াল রাখেন তিনি।
দুপুর 1টার দিকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একটা উদ্ভট বুদ্ধি উদয় হলো মাইশার মস্তিষ্কে। নাজিয়া গিয়েছেন গোসল করতে, এই ফাঁকে একা একা থাকায় অকাজ করতে বসলো মাইশা। সাদা কাগজকে ছোট ছোট টুকরোয় কেটে অর্ধেকে লিখল ছেলে, অর্ধেকে মেয়ে। নির্জন বাড়িতে ফিরলে চিরকুটগুলো তাকে দিবে। এরপর নির্জনের ওঠানো চিরকুটে যা আসবে সেটাই সে মেনে নিবে। নির্জনকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে নির্জনের কল এসে পড়ল, অর্থাৎ অফিসিয়াল লাঞ্চ টাইম। মাইশা ঘড়িতে তাকিয়ে একবার সময় দেখে উৎফুল্ল হয়ে কল রিসিভ করলো। কোনো সম্ভাষণ ছাড়াই শুরু করলো, জানেন, এখন আমি বসে বসে আপনার কথাই ভাবছিলাম, এর মধ্যে আপনি কল করেছেন। আমার কথা ভাবছিলে? তা কি ভাবছিলে শুনি? মাইশা চিরকুটগুলো নেড়ে চেড়ে বললাম, আসলে আপনার কথা না, আমাদের বাবুর কথা ভাবছিলাম। ছেলে হবে নাকি মেয়ে জানেন? আমি অনেকগুলো চিরকুট রেডি করে রেখেছি, আপনি এসে সেখান থেকে যে কোনো একটা বাছাই করবেন। সেটাতে ছেলে লেখা উঠলে আমাদের ছেলেই হবে। ওকে। নির্জন প্রত্যুত্তরে বলল, ছেলেই কেন? আমার তো মনে হয় একটা মেয়ে হবে আমাদের, আমার প্রিন্সেস হবে। মাইশা প্রতিবাদ করলো, মেয়েই কেন, আমাদের একটা ছেলে হবে আপনার মতো। এরপর আমি ছেলেকে একদম আপনার মতো জেন্টলম্যান বানিয়ে বড় করব, যেন ভবিষ্যতে ওর বউ আমার মতো বলতে পারে সে নিঃসন্দেহে ভাগ্যবতী মেয়ে। ভেবেই পুলকিত হলো মাইশা। নির্জন হাসলো মাইশার উচ্ছ্বাস দেখে, বলল, তুমি দেখি মা হওয়ার আগেই শাশুড়ি হওয়ার চিন্তা করে ফেলেছ। তবে চিন্তা ভাবনা বেশ ভালোই করেছ। আমাদের ভালো শ্বশুর শাশুড়ি হতে হবে নাকি? মাইশা লজ্জা পেয়ে বলল, ধুর, আমি তো জাস্ট এসব ভাবছিলাম, অবশ্যই আগে মা হব। আর আমার ছেলেই হবে, দেখে নিয়েন। মেয়ে হবে। তোমার মতো সুইট? না, ছেলে হবে। না, আমি বলেছি মেয়ে, আমি বলছি ছেলে। 3টে নাগাদ বের হলো শোয়েব রাইসা, সাথে সুস্মি ফ্রি। তিন্নি বেগম ওকে রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু সুস্মি মায়ের আসল ছাড়বে না কোনো মতেই। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে শোয়েব, পাশের সিটে সুস্মিকে কোলে নিয়ে বসে আছে রাইসা। ঠিক বসে আছে বলা যায় না, একটু পরপর উঠে বাইরে তাকাচ্ছে, চঞ্চলতা কমছে না কোনো মতেই। এর মধ্যেই নজর পড়ল বাইরে। গাড়িটা একটা মাঠের উল্টো পাশে থামতেই মাঠের বাইরে থাকা বেলুনওয়ালার বেলুনে চোখ পড়ল সুস্মির। অমনি জেদ ধরল সে, কিনে দিতেই হবে। মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে কোনো গতি হলো না। অগত্যা শোয়েবে বলল, তুমি বসো, আমি ওর বেলুন নিয়ে আসি। রাইসা রাজি হলো, সুস্মিকে বোঝাতে ব্যস্ত হলো। এই ফাঁকে শোয়েব বেলুনওয়ালার কাছে হাজির হলো। রাইসা কথা বলছে সুস্মির সাথে। হঠাৎ সুস্মির গালে চুমু দিয়ে বাইরে তাকিয়ে থমকে গেল ওর পুরো দুনিয়া। অস্ফুটে মুখ থেকে বেরিয়ে এলো, স্নিগ্ধা। সময়টা পরন্তু বিকেল। খোলা মাঠটায় খেলাধুলায় ব্যস্ত ছোট ছোট বাচ্চারা। তাই মাঠের বাইরে বেলুন, হাওয়াই মিঠাই, খেলনা এসবের পসরা সাজিয়ে বসেছে কিছু লোক। সেখান থেকে বেলুন কেনার জন্য এগিয়ে গেল শোয়েব। অনাকাঙ্ক্ষিতভাবে তখনই মুখোমুখি হলো নিজের প্রাক্তন স্ত্রীর, অর্থাৎ স্নিগ্ধার। তখনই চোখে পড়ল রাইসার বিয়ের অ্যালবামে ছবি দেখেছে বিধায় চিনতে অসুবিধা হয়নি। এক মুহূর্তের জন্য হৃদয় স্পন্দন থমকালো। কোথাও একটা সূক্ষ্ম খোঁচা লাগলো বোধহয়। সুস্মিকে কোলে নিয়ে তৎক্ষণাৎ নেমে পড়ল গাড়ি থেকে। শোয়েবের সাথে সাক্ষাতের পরও স্নিগ্ধা বেশ স্বাভাবিক, যেন পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে। স্মিত হেসে কুশলাদি জিজ্ঞেস করলো, কতদিন পর দেখা, কেমন আছো? শোয়েব থতমত খেয়েছে ঠিকই, তবে নিজেকে সামলানোর অনবদ্য ক্ষমতা থাকায় প্রকাশ পেল না সেসব। পকেটে হাত গুজে ছোট্ট করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। পাল্টা জিজ্ঞেসও করল না স্নিগ্ধার বিষয়ে। স্নিগ্ধা নিজে থেকেই বলল, আর মেয়ে, ও কেমন আছে? সুস্মিও ভালোই আছে, এভরিথিং ইজ গুড। এরপর আর স্নিগ্ধা কিছু বলার সুযোগ পেল না। ততক্ষণে চলে এসেছে রাইসা। থমথমে রুক্ষ স্বরে বলল, আপনি ওর জন্য বেলুন কিনতে এসে এখানে দাঁড়িয়ে গেলেন কেন? স্নিগ্ধার মুখখানা উজ্জ্বল হয়ে গেল রাইসা ও সুস্মিকে দেখে। হাসি মুখে জিজ্ঞেস করলো, তোমার ওয়াইফ? শোয়েব কাট জবাব দিল, হ্যাঁ। যাক, তোমাদের ফুল ফ্যামিলির সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর সুস্মি স্নিগ্ধা সুস্মির দিকে হাত বাড়াতেই রাইসা সরিয়ে নিল সুস্মিকে। পুরো কথা সম্পূর্ণ করার পূর্বে বলল, ও আমার মেয়ে, আপনি ধরবেন না ওকে। স্নিগ্ধার মুখের হাসি মিলিয়ে গেল। অপরাধ বোধে গুমড়ে উঠল অন্তঃস্থল। হাতটা পিছিয়ে আনলো।
জিভে ঠোঁট ভিজে বলল, সরি, আমি বুঝতে পারিনি, আপনি মাইন্ড করবেন। আচ্ছা, তাহলে আমি যাই। পরপর তাকালো সাহেবের দিকে, জোরপূর্বক হাসি টেনে বলল, ভালো থেকো, আল্লাহ হাফেজ বলে হনহন করে হাঁটা দিল অন্যদিকে। মনের মধ্যে কিছু কথা বারবার আঘাত করতে লাগলো। যেই মেয়েকে ও নিজে জন্ম দিল, সেই মেয়েকে সর অধিকার হারিয়ে বসল। প্রেমে অন্ধ হয়ে কতখানি নিষ্ঠুর হয়েছিল সে সময়। প্রকৃতি তার করা নিষ্ঠুরতা ফিরিয়ে দিতেই বোধহয় আজ এত বিরূপ। স্নিগ্ধা চলে যাওয়ার পর শোয়েব তাকালো রাইসার দিকে, বলল, গাড়িতে বসতে বলেছিলাম, চলে এলে যে? রাইসা প্রত্যুত্তরে বলল, আমি গাড়িতে বসে থাকি আর আপনি ওর সাথে আলাপ করতে থাকুন। মেয়ে যেটা চাচ্ছে ওটা কিনে দিন। শোয়েব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আলাপ করছিলাম না, ব্যাস। ও জিজ্ঞেস করলো কেমন আছি, আমি উত্তর দিলাম, আর তুমি চলে এলে। আমি কোনো কৈফিয়ত চাইনি, আমি চলে আসার সমস্যা হয়েছে, ইটস ওকে, আমি গিয়ে গাড়িতে বসছি, আপনি আসুন। রাইসা শোনো, বিধিবাম। এরপর আর সে কথা শুনে মেয়েকে নিয়ে চলে গেল রাইসা। গাড়িতে বসে আপন মনে গজগজ করতে লাগলো। সুস্মি বোকার মতো দেখতে লাগলো মায়ের কাণ্ড। শোয়েব হতাশ শ্বাস ফেলে বেলুনার সামনে দাঁড়ালো। তিনি জিজ্ঞেস করলেন, কয়টা দিব? শোয়েব উত্তর দিল, 4টা দিন। বাচ্চার সাথে বাচ্চার মাও আছে, আপাতত গাল ফুলিয়ে আছে। ওনার বেশি ঠান্ডা করা বেশি গুরুত্বপূর্ণ ওনাকে, ওনার মাথা। শোয়েবের বলার ভঙ্গিতে হেসে ফেললেন তিনি। গুনে গুনে 4টা বেলুন দিলেন শোয়েবের হাতে। দাম মিটিয়ে শোয়েব ফিরে এলো গাড়িতে। 2টা সুস্মির হাতে দিয়ে বাকি 2টো বাড়িয়ে ধরলো রাইসের সামনে। রাইসা বিস্মিত নজরে একবার বেলুনের দিকে তাকালো, পরপর শোয়েবের দিকে কিছু জিজ্ঞেস করার আগে শোয়েব নিচে থেকে বলল, তোমার জন্য এনেছি, ধরো। রাইসা মানা করলো না, ছিনিয়ে নিল বেলুনগুলো। অতঃপর বিরক্তিতে মুখটা ঘুরিয়ে ফেললো বাইরের দিকে, বসে রইল সেভাবেই। শোয়েব বলল, পোড়া গন্ধে গাড়ির ভেতরটা ভরে গেল। মাইশা রাত্রিবেলা ভাত খেতে বসেছিল ঠিকই, কিন্তু শেষ করতে পারল না পুরোটা। অর্ধেক কোনো মতে খেয়ে উঠেই বমি করে অস্থির, যার ফলে নির্জনেরও আর খাওয়া হলো না। হাত ধুয়ে বউয়ের পিছু পিছু উঠে গেল। ডাইনিং রুমের বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করার পুরোটা সময় মাইশার পাশে দাঁড়িয়ে ওকে সামলেছে নির্জন। পিঠে হাত বুলিয়েছে একটানা। বমি থামতেই সম্পূর্ণ বিধ্বস্ত লাগছিল মাইশাকে। নির্জন উৎকণ্ঠা সমেত জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? এভাবে বারবার বমি হতে থাকলে কি করে হবে? তুমি তো কিছু খেতেই পারছো না, চলো ডক্টরের কাছে গিয়ে আসি। মাইশার অবস্থা দেখে বাড়ির সকলের খাওয়া ছুটল। নাজিয়াও চলে এসেছেন এখানে। ছেলের কথা শুনে মন্তব্য করলেন, এত অধৈর্য হোস না নির্জন, এই সময় এরকম হয়। মেয়েটার অবস্থা দেখ, ওকে একটু রেস্ট করতে দে, কাল নিয়ে যাস ডক্টরের কাছে। মাইশা বড় বড় শ্বাস নিয়ে আটকে আটকে বলল, ডক্টর দেখানোর মতো কিছু হয়নি, ছোট ছোট ব্যাপারকে ডক্টরের কাছে দৌড়ায় বলুন তো। আপনারা বেশি উতলা হচ্ছেন, আমি ঠিক আছি, জাস্ট একটু রেস্ট দরকার। নির্জন প্রত্যুত্তরে বলল, তুমি বেশি জানো নাকি, এসব কত সেন্সিটিভ ইস্যু, সেটা বোঝো না তুমি? নির্জন, আমি ঠিক আছি, দেখতেই পাচ্ছি কতটুকু ঠিক আছে তুমি। নাজিয়া বললেন, থাক নির্জন, এখন আর ওকে বকিস না, রুমে নিয়ে যা, ও রেস্ট করুক। ভাত যেহেতু খেতে পারছে না, আমি স্যুপ রান্না করে দিই, তুই খাইয়ে দিস ওকে। নির্জন মাথা নেড়ে সম্মতি জানালো। অতঃপর মাইশাকে বলল, রুমে চলো। মাইশা দুর্বল চিত্তে মাথা নেড়ে পা বাড়ালো সামনে। সিঁড়ি পর্যন্ত এসে থামলো খানিক। নির্জন বলল, হেঁটে যেতে কষ্ট হবে তোমার, আমি কোলে নেই। মাইশা ভুরু গুটিয়ে বলল, মাথা খারাপ আপনার? মা বাবা আছে, চোখে দেখছেন না, আমি যেতে পারবো। নির্জন দৃষ্টি ফিরিয়ে মা বাবার উপস্থিতি পরখ করে নিল। নাজিয়া চলে গেছেন ডাইনিং টেবিলের কাছে সব গুছাতে। নিজেদের মধ্যে কথা বলছে, এদিকে নজর নেই কারো। সুযোগ বুঝে মাইশাকে কোলে তুলে ফেলল নির্জন। সিঁড়ি পেরিয়ে উঠতে লাগলো উপরে। মাইশা আতকে উঠল প্রথমে, চোখ বড় বড় করে তাকালো নির্জনের দিকে। এক মুহূর্তের জন্য পেছনে নজর ঘুরিয়ে শ্বশুর শাশুড়িকে দেখে নিল। তারা নিজেদের মতো ব্যস্ত দেখে চাপা স্বরে নির্জনকে বলল, নামান আমাকে, ওরা দেখলে কি ভাববে? নির্জন নিরুদ্বেগ বলল, কি আর বলবে, আমার বউ, আমি কোলে নিয়েছি, এতে কার কি বলার থাকবে? তাই বলে মা বাবার সামনে নির্লজ্জ কোথাকার। বউয়ের সেবা করলে ওরা খুশি হয়। এই সময় একটা ঝগড়া বাঁধতে পারত, কিন্তু মাইশার শরীরে তর্ক করার মতো শক্তি অবশিষ্ট নেই।
একটুখানি প্রতিবাদ করে নেতিয়ে পড়ে রইল নির্জনের বুকে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এখন। নির্জন মাইশাকে এনে বিছানায় শোয়ালো, গায়ে কম্বল টেনে দিয়ে বলল, তুমি শুয়ে থাকো, আমি স্যুপ নিয়ে আসছি। মাইশা মিয়ে যাওয়া কণ্ঠে বলল, খেতে ইচ্ছে করছে না এখন, এই বাহানা দিও না, অল্প করে খেয়ে নাও, নয়তো শরীর বেশি দুর্বল হয়ে যাবে। আমি পারবো না। জিজ্ঞেস করিনি, চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। নাজিয়া চুলায় স্যুপ বসিয়েছেন মাইশার জন্য। তোফায়েল এটো প্লেট পাত্রগুলো এনে রাখলো বেসিনে। সহাস্যে জানালো, প্রথম ওদেরকে বিয়ে দিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। অফিসে বসে নির্জনকেও বোঝাতাম, ও বিরক্ত হতো বুঝতাম, এজন্যই চিন্তা আরও বেশি হতো। এখন তো চিন্তা দূর হয়েছে নাকি? আমরা ভুল সিদ্ধান্ত নিইনি, যা হয় ভালোর জন্যই হয়। নির্জন এসে হাজির হতেই তাদের কথায় ব্যাঘাত ঘটল। সে প্রথমে বলল, মা তুমি যাও, আমি করে নিতে পারবো। আরে বাবা, আমি দিচ্ছি তো, একটু ধৈর্য ধরো। তোমার ছেলে ধৈর্য আছে নাকি? জলদি বানিয়ে দাও। নাজিয়া চোখ ছোট ছোট করে বললেন, ছেলে আমার একার। তোফায়েল জবাব দিতে চেয়েছিলেন, তবে ছেলে শুকনো মুখটা দেখে আর কিছু বলা হলো না। বুঝতে পারলেন নির্জন বেশ চিন্তায় আছে মাইশাকে নিয়ে, তাই কথা বাড়ালেন না। শান্ত স্বরে বললেন, টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। নির্জন মাথা নাড়ল। তোফায়েল বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। নাজিয়া স্যুপ রান্না শেষ করে পেয়ালার ঢেলে নির্জনকে দিয়ে দিলেন। নির্জন রুমে ফিরে এলো, চামচে তুলে খাওয়াতে বসলো মাইশাকে। হাজার গাইগুয়ের পরও নির্জনের জোর জবরদস্তিতে একটু একটু করে খেলো। খাওয়ানো শেষে নির্জন বলল, এবার ঘুমিয়ে পড়ো। আপনি আসুন আগে, এরপর। নির্জন আবারও নিচে গেল, পেয়ালা ধুয়ে জায়গা মতো রেখে নিজের ঘরে এলো। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে এসে শুয়ে পড়ল মাইশার পাশে। গায়ে কম্বল টেনে নিয়ে মাইশার দিকে হাত বাড়িয়ে বলল, আসো। মাইশা বিস্তর এক হাসি দিয়ে হুড়মুড়িয়ে এসে মাথা রাখল নির্জনের বুকে। অতঃপর কোলবালিশের ন্যায় নির্জনকে জড়িয়ে ধরে বলল, সারাদিন অফিসে ব্যস্ত থেকে রাতে বাড়িতে ফিরে আমার সেবা করতে আপনার ক্লান্ত হন না? নির্জন প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, কর্মফল আর কি, বাচ্চা তো আমারই। মাইশা কটমটিয়ে ঘুষি মারল নির্জনের বুকে, বলল, সি, আপনার চিন্তা ভাবনা তো ভালো না। এরপর বললে, আমি অসভ্য। ওকে, আমি জানি অসভ্য না হলে বাচ্চার বাবা হওয়া যেত না। ভুগছি তো আমি, আপনি না। তুমি একটু আগেই স্বীকার করেছ, আমিও ভুগছি। কথা ঘুরাবেন না। তুমি না একটু আগে সব এনার্জি হারিয়ে ফেলেছিলে, এখন ঝগড়ার এনার্জি কোত্থেকে পাচ্ছ? আদর ভালোবাসা দিয়ে খাইয়ে দিলাম, এখন খাওয়ার পরও এনার্জি পেয়ে আমার সাথে ঝগড়া করছো? এ কেমন অবিচার? মাইশা ভুরুকুটি করে বলল, আমি আপনার সাথে অবিচার করি? একটুও না। তুমি তো আমার ভালো বউ, এবার ভালো বউয়ের মতো ঘুমাও। মাইশা মাথা তুলল নির্জনের বুক থেকে। নির্জনের ওপরে উপুর হয়ে চোখে চোখ মিলিয়ে বলল, আপনি আমাকে কথা বলতে দিবেন না? শুনুন, মিষ্টি মিষ্টি কথা বলে লাভ নেই, আমি নিজের কথা শেষ করে থামবো। আপনি। আকস্মিক নির্জন মাইশার ঘাড়ে হাত রেখে কাছে টানতেই কথা জড়িয়ে গেল তার। নির্জনের এক হাত জড়িয়ে ধরল মাইশার কোমর, অপর হাত গেল মাইশার চুলের ভাঁজে, প্রয়োগ করল কথা থামানোর সর্বোচ্চ কার্যকরী ও বহুল ব্যবহৃত উপায়। শক্ত করে চুমু খেল মাইশার অধর জোড়ায়। বর্ষার ভাই ইহান গত পরশুদিন আমেরিকা থেকে ফিরেছে, তাই এই 2 দিন বর্ষা গিয়ে থেকেছিল মায়ের বাড়িতে। এসেছে আজ বিকেলে। সাদমান একটা কেসে ব্যস্ত থাকায় যেতে পারেনি। আজকে সন্ধ্যায় ফিরি হয়। বন্ধুর সাথে দেখা করতে গিয়েছে। 3 বন্ধুর কত আলাপ জমে আছে, তাই আর ঘরের বউরা নাক গলাতে চায়নি। ওদের মাঝে বন্ধুত্বের কত একান্ত আলাপ থাকে। বাইরে একটা রেস্টুরেন্টে দেখা করেছে ইহান, সাদমান, শোয়েব। বাসে বলে গেছে আসতে আসতে রাত হতে পারে, তাই বর্ষাও খেয়ে দিয়ে নিজেদের রুমে চলে এসেছে। সাদমানের বাবা মা ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। গোটা ফ্ল্যাট নিস্তব্ধ হতে আলমারি খুঁজে একটা শাড়ি বের করলো বর্ষা। ভাবলো আজ সারপ্রাইজ দেবে সাদমানকে। কালো রঙের একটা জর্জেট শাড়ি পরলো সে। হালকা সাজের সাথে চুলগুলো খোলা রাখলো। সাজ শেষ হতেই ঘড়িতে সময় দেখলো 12টা বাজতে 10 মিনিট বাকি। ঠিক তখনই মেসেজ এলো সাদমানের, আমি চলে এসেছি, গেট খোলো। সারা বিকেল ও সন্ধ্যা ঘুরে রাত্রি 8টায় বাসায় ফিরল শোয়েব রাইসা। এরপরই এলো সাদমানের ফোন, জানালো নিজেদের প্ল্যানিং। রাইসাকে জানাতেই সে বলল, যান, এতদিন পর বন্ধুরা মিট করছেন, এটা তো ভালো কথা।
ফিরতে দেরি হতে পারে, সমস্যা নেই, আপনি যান। সব যাওয়ার সময় বেশ স্বাভাবিক ছিল। রাইসা কথা বাড়ায়নি, শোয়েবের মুড নষ্ট করতে চায়নি। ভেবে রেখেছে রাতে আসলে এই নিয়ে একসট ঝগড়া করবে। শোয়েব আসতে আসতে সুস্মিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রাইসা। তিনি, বেগম ও আনিসা চলে গেছেন নিজেদের রুমে। রাইসা বসে বসে অপেক্ষা করছে শোয়েবের। অপেক্ষা ফুরালো। শোয়েব ফিরল 12টার কিছু আগে। ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি আর শার্ট খুলতে ব্যস্ত হলো। তখনই রাইসা জিজ্ঞেস করলো, খেয়ে এসেছেন নাকি খাবার বাড়বো? হ্যাঁ, তোমাকে তো বলেই গিয়েছিলাম, তুমি খেয়েছ? রাইসা থমথমে স্বরে বলল, হ্যাঁ খেয়েছি, নয়তো আপনার জন্য 12টা অবধি বসে থাকবো নাকি? শোয়েব শার্টের বাটন খুলছিল। রাইসার কণ্ঠস্বর শুনে হাত থেমে গেল। ঘুরে তাকালো রাইসার দিকে, কৌতূহল সমেত জিজ্ঞেস করলো, ফুলে আসছো কেন? রাইসা প্রত্যুত্তরে বলল, আমি কি বেলুন নাকি গাড়ির চাকা যে ফুলে থাকবো? শোয়েব থতমত খেয়ে বলল, আই মিন রেগে আসছো কেন? আমার রাগের কারণ আছে যে রেগে থাকবো। হয়েছে কি তোমার বলবে তো? তেরামি করছো কেন? আমি কি নুডলস যে তেরা হয়ে থাকবো? সব তবুও ক্লান্ত হলো না পাল্টাপাল্টি জবাবে। রাইসার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। জিজ্ঞেস করলো, বাই এনি চান্স তুমি কি স্নিগ্ধার ব্যাপারটা নিয়ে জেলাস? রাইসা এক পলক শোয়েবের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। খাট থেকে উঠে হেঁটে গিয়ে দাঁড়ালো জানালার সামনে। সাবলীলভাবে বলল, একটু না। শোয়েবও উঠে এলো তার কাছে, নরম সুরে শুধালো, তাহলে বলো রেগে আছো কেন? রাইসা রুক্ষ স্বরে খানিক উচ্চ আওয়াজেই বলল, ওর এত বছরের আপনার সাথে দেখা হয়নি, আজকে কেন আমার সামনে দেখা হতে হলো? আবার যেই মেয়েকে নবজাতক অবস্থায় ছেড়ে গিয়েছিল তাকে ছোঁয়ার দুঃসাহস দেখায় কিভাবে? শেষ কথাটা বেশ জোরেই বলেছে রাইসা। সুস্মির কানেও পৌঁছালো বোধ হয়। নড়েচড়ে উঠল সে। শোয়েবের চোখ এড়ালো না বিষয়টা। দুহাতে রাইসার গাল চেপে ধরে কাছে টেনে বলল, চিৎকার করো না রাইসা, সুস্মি ঘুম থেকে উঠে যাবে, আমরা আস্তে আস্তে করি। রাইসা বিস্ময়ে বিস্ফোরিত নজরে চাইতেই শোয়েব নিজেকে শুধরে নিয়ে বলল, আই মিন ঝগড়া, আস্তে আস্তে ঝগড়া করি, কম আওয়াজে। বেশি রাত করে ফেরায় লিফট বন্ধ পেয়েছে সাদমান। সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে। দরজার নবে হাত রাখতেই বুঝলো বর্ষা দরজা খুলে রেখে গিয়েছে, কিন্তু নিজের লাপাত্তা। একটু অবাক লাগলো সাদমানের। বাসায় ঢুকে দরজা আটকে নিজের রুমের দিকে তাকালো। মিটমিটে অন্ধকারে ডুবে চারদিক। ড্রিম লাইটের মৃদু আলোতে পরিবেশ অন্যরকম লাগছে। একটু আধটু সন্দেহ হচ্ছে সাদমানের। নিঃশব্দে এসে ঢুকলো ঘরে। বর্ষার ওপর চোখ পড়তেই থমকে গেল কিছু মুহূর্তের জন্য। ড্রেসিং টেবিলের আয়নায় সাদমানের বিস্ময়ভূত অবয়ব নজরে পড়ল বর্ষার। স্মিত হাসল, সাথে সাথে ঘুরে সাদমানের দিকে তাকে বলল, স্টেচু হয়ে গেলে কেন? সাদমানের সংবিত ফিরল। বর্ষার মাথা থেকে পায়ের নখ অবধি ভালোভাবে পরখ করল। তার এই মোহময়ী সাজ সাদমানকে বারংবার বরবাদ করতে সক্ষম। থুতনিতে হাত রেখে কয়েকবার একই কাজের পুনরাবৃত্তি করল সাদমান। অতঃপর বলল, মাঝরাতে শাড়ি পরেছ কেন? বর্ষার সামনে এসে থাকা চুলগুলো পেছনে ঠেলে বলল, একা একা ছিলাম তাই ভাবলাম শাড়ি পরে সেজেগুজে ছবি তুলি, সময় কেটে যাবে। সাদমান প্রশ্ন করল, তাহলে এখনও পাল্টাওনি কেন? শাড়ি পরে আমার চোখের সামনে এভাবে ঘুরঘুর করার মানে কি? আমার মন চেয়েছে তাই আমি শাড়ি পরেছি। তুমি এভাবে দেখছো কেন? আমারও মন চাইছে দেখতে, তাই আমিও দেখছি তোমাকে। বর্ষা মুচকি হেসে বলল, তাকানোর ভঙ্গি দেখে তো মনে হচ্ছে নজর খারাপ করছো। সাদমান ঠোঁট কামড়ে হাসলো, বলল, ডোন্ট ওয়ারি, তোমাকে এই সব সময় খারাপ নজরেই দেখি। বর্ষা ভুরু কুচকে বলল, ভাবতে আমার নিশ্চয় যেন খুব গর্বের কথা বলে ফেলেছ। সাদমান ঘুরে রুমের দরজা বন্ধ করলো। পরপর হেঁটে এগিয়ে এলো বর্ষার কাছে। হাত বাঁধাতেই বাধা দিল বর্ষা। বলল, সারা ঢাকা শহর টহল দিয়ে এসে সোজা আমাকে টাচ করছো, টু মাচ আনহাইজেনিক, গিয়ে ফ্রেশ হয়ে আসো আগে। সাদমান বিরক্ত হয়ে বলল, সিংহকে শিকারের লোভ দেখিয়ে আবার দূরে ঠেলাতে চাচ্ছ? অসম্ভব। সম্ভব, দূরে সরানো তো কামড় দিয়ে দেবো, দাও, আই ডোন্ট কেয়ার। বর্ষা কামড়ের বদলে জোরে সরে খামচি বসালো সাদমানের হাতে। একটু সুযোগ পেতে ঠেলে ঠুলে ওয়াশরুমে ঢুকে বদলানোর জন্য কাপড় চোপড় দিয়ে দিল। এরপর বাইরে থেকে লাগিয়ে দিল দরজা।
পরপর দরজার পাশের দেয়ালে হেলান দিয়ে বলল, কয়টা বাজে বাসায় ফিরেছ? ওপাশ থেকে উত্তর এলো, 12টায়। গুড। আগামীকাল বেলা 12টা অবধি বাথরুমেই বন্দি থাকবে তুমি। সাদমান হতভম্ব হয়ে বলল, এটা কেমন কথা বর্ষা? তোমার ভাইয়ের সাথেই তো দেখা করেছি, অন্য কোথাও তো যায়নি। বর্ষা জানালো, শোয়েব ভাইয়া বলেছে তুমি নাকি রেস্টুরেন্টে বসে একটা মেয়ের দিকে তাকিয়েছ। উনি তো মিথ্যা বলার মানুষ না, তার মানে তুমি সত্যি সত্যি অন্য মেয়েকে দেখেছ। ঘরে বউ রেখে অন্য কারোর দিকে তাকানোর সাহস কিভাবে হয় তোমার? এর শাস্তিস্বরূপ এখন বাথরুমে থাকবে তুমি। সাদমান রীতিমতো আঁতকে উঠে বলল, মেয়ের দিকে তাকিয়েছি? এটা ডাহা মিথ্যা কথা। তুমি আমাকে চেনো না বউ? আসলে আমার অভিশাপ ফলে গেছে তো। শোয়েবের বউ ওকে বাথরুম পরিষ্কার করতে বলেছে, নির্ঘাত এজন্যই বদলা নিয়েছে। ছাড়ব না আমি ওকে, হতচ্ছাড়া। তুমি সাফাই দিল লাভ হবে না। শোয়েব ভাই বলেছে মানে সত্যি বলেছে, তুমি আসলে অন্য মেয়ের দিকে তাকিয়েছ। সাদমান কপাল চাপড়ে বলল, না বউ না, আমি অধর্ম করতে পারি বলো? ঘরের বুকে রেখে কুল পাই না, আবার অন্য মেয়ে? অসম্ভব ব্যাপার। শোয়েব আমার উপর প্রতিশোধ নিতে চাইছে, ছাড়ব না আমি ওকে। আমি মানি না। তুমি আজ সারা রাত বাথরুমেই থাকো। দুজনের তর্কাতর্কির মাঝে সাদমানের ফোন বেজে উঠল। হঠাৎ বর্ষা গিয়ে ফোন হাতে নিতেই দেখল স্ক্রিনে শোয়েবের নাম। রিসিভ করলো, সাথে সাথে সালাম দিতে যাবে তার আগে শোয়েব বলল, তোর বউকে উস্কে দিয়ে বিশাল বিপদে পড়েছি। আমার নিজের ঘরেই ঝামেলা লেগে গেছে। তোকে কিছু বলা যাবে না, দেখছি কি যন্ত্রণা। যাক, মিটমাট করে ফেলিস দুজনে। যদিও জানি বর্ষা ভাবি তোকে অবিশ্বাস করবে না, তবুও। বর্ষা কথাগুলো শোনার সময় মিটিমিটি হাসছিল। শেষে বলল, ভাইয়া আমি বর্ষায় বলছিলাম। ও ভাবি আপনি? সাদমান কই? ওয়াশরুমে গেছে। আচ্ছা ভাবি, আসলে আমি ওই সময় কথাটা বলেছিলাম। ইটস ওকে ভাইয়া, আপনাদের আমি চিনি, সিরিয়াস নেওয়ার মতো কিছু নেই। আপনারা নিজেদের ঝগড়া মিটমাট করে ফেলুন, রাখি। কল কেটে ফোনটা যথাস্থানে রেখে বাথরুমের দরজার সামনে পুনরায় এসে হাজির হলো। বর্ষা বলল, শুনছ? সাদমান গুরুভাব স্বরে উত্তর দিল, বলো। তোমাকে বাইরে বের করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? বাথরুম পরিষ্কার করবে। সাদমান হতভম্ব হলো প্রথমে, এরপর চেঁচিয়ে উঠল, বর্ষা ভালো হবে না বলে দিচ্ছি। একবার বের হতে পারলে তোমার খবর আছে। বর্ষা হাসি চাপতে পারল না। হাসতে হাসতে দরজা খুলে দিল। বলল, তোমাকে ভয় পাই নাকি আমি? নাও, খুলে দিয়েছি দরজা, এবার দেখি তুমি কি খবর করতে পারো। বর্ষা ফোনে কথা বলার সময়টুকুতেই সাদমান টি শার্ট বদলে ফেলেছে। এরপর হাত মুখ ধুয়ে নিয়েছে নিশ্চিন্তে। এতদিন সংসার করে বর্ষাকে এতটুকু তো চেনা হয়েছে, ফাজলামিও বেশিক্ষণ করতে পারে না। সময়সীমা শেষ হতে দরজা খুলবে, তাতে শতভাগ ভরসা আছে সাদমানের। সাদমান বের হলো ভালো মানুষের মতো। ভাজা মাছও উল্টে খেতে জানে না এমন ভান ধরল। শোয়েব বলল, আর তুমি মেনে নিলে আমি অন্য মেয়ের দিকে তাকিয়েছি? এতদিনও আমাকে চিনতে পারলে না তুমি? এই তোমার বিশ্বাস? সাদমানের মুখে সচরাচর এমন ইমোশনাল কথাবার্তা শোনা যায় না। খোশ মেজাজি মানুষে, সেখানে এমন কথাবার্তা হজম করা বর্ষার পক্ষে মুশকিলই নয়, পুরোপুরি অসম্ভব। শোনামাত্র হাসি মিলিয়ে গেল তার। নরম সুরে বলল, আরে তুমি কি সিরিয়াস নিয়েছ? আমি তো মজা করছিলাম তোমার সাথে। সাদমান দুঃখী দুঃখী মুখ করে বলল, অবিশ্বাস বিষয়টা মজার ছলে উড়িয়ে দেওয়ার মতো নয় বর্ষা। এতদিনও যদি তোমার বিশ্বাস অর্জন করতে না পারি, তাহলে আমার ব্যর্থতা। সাদমান সরে যেতে নিয়েছিল বর্ষার সামনে থেকে, তখনই বর্ষা উদ্বিগ্ন হয়ে হাত রাখলো সাদমানের কাঁধে। নিজের দিকে ঘুরিয়ে বলতে লাগলো, এমন কথা কেন বলছো? আমি বিশ্বাস করি তোমাকে, চোখ বন্ধ করে বিশ্বাস করি। আই এম সরি, আমার এমন মজা করা একদমই উচিত হয়নি। সাদমান আলতো স্পর্শে বর্ষা হাত ধরল, জিজ্ঞেস করলো, বিশ্বাস করো আমাকে? বর্ষা পল্লব ঝাপটে উত্তর দিল, হ্যাঁ করি। তুমি কি বিশ্বাস করো আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি? হ্যাঁ। এটাও বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া অন্য কারোর দিকে তাকাতে আগ্রহ বোধ করি না? হ্যাঁ। এটাও বিশ্বাস করো আমি তোমার জন্য সব কিছু করতে পারি? হ্যাঁ হ্যাঁ। এটাও বিশ্বাস করো যে আমাকে বাথরুমে এতক্ষণ বন্ধ করে রাখার পর আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব? হ্যাঁ হ্যাঁ। নিজের উত্তরে নিজে চমকে গেল বর্ষা। হৃৎপিণ্ড লাফিয়ে উঠল তরাক করে। সাদমান থেকে দুহাত ছাড়িয়ে পিছিয়ে গেল 2 কদম। ঢোক গিলে বলল, কি বললে তুমি? সাদমান ঘাড় চুলকে বলল,
তুমি তো শুনেছো তাই? এতটা বিশ্বাস করা উচিত হয়নি। সরি বউ, তোমার এই বিশ্বাসটা আমি ভাঙতে যাচ্ছি। বলে কোলে তুলল বর্ষাকে, বিছানার কাছে যেতে যেতে বলল, কি যেন বলছিলে তুমি? শাড়ি কেন পরেছিলে? বর্ষা বিপরীতে উত্তর না দিয়ে বলল, এটা চিটিং সাদমান, তুমি ইমোশনাল হওয়ার নাটক করছিলে, তাও আমাকে এভাবে ঘোল খাওয়াতে। সাদমান এনে বর্ষাকে রাখলো বিছানার উপর, বলল, আমার প্রশ্নের উত্তর দিলে না। কি উত্তর দেব? হ্যাঁ বলেছি না ছবি তোলার জন্য শাড়ি পরেছি। সাদমান আধ শোয়া হলো বর্ষার উপরে, খোলা চুলগুলো কানের পিঠে গুছতে গুছতে বলল, নাইস এক্সকিউজ। এক কাজ করি, তোমাকে ভুল প্রমাণ করার জন্য তোমার ফোনের গ্যালারিটা চেক করি, কেমন? দেখা যাবে একটাও ছবি নেই। বর্ষা পুনরায় ঢোক গিলে শুধালো, ভুল? কে বলেছে ছবি নেই? আছে? নেই, কারণ তুমি ছবি তোলার জন্য শাড়ি পরনি, শাড়ি পরেছ আমাকে দেখাতে। বর্ষা প্রত্যুত্তরে বলল, এটা ভুল। তোমাকে দেখাতে যাব কোন দুঃখে? জীবনে দেখনি আমাকে? সত্যি বলো, আমাকে দেখানোর জন্য পরনি? বর্ষা মাথা নেড়ে বলল, প্রমাণ হোক। সাদমান বর্ষার ঘাড়ে মুখ গুজল, আলতো কামড় দিয়ে বলল, শাড়ি পরেছ আমাকে দেখাতে? এবার প্রশংসা শুনবে না, তোমাকে অনেক হট লাগছে। বর্ষা উসখুস করে বলল, টোটাল বেয়াদবি মার্কা কমপ্লিমেন্ট। তাহলে আরেকটা বলি, সি কথাবার্তা মার্কা। শোয়েবকে ধাক্কা দিয়ে সরিয়ে কথাটা বলল রাইসা, সঙ্গে সঙ্গে শোয়েবের উত্তর প্রস্তুত। এখানে সি বলার কি হলো? আমি সুস্মির জন্য বলেছি। গলার ভলিউম কমিয়ে ঝগড়া করার কথা তুমি নেগেটিভলি নিলে আমার কি দোষ? তোমার মাইন্ডটাই ভালো না, সব কিছু উল্টাপাল্টা ভাবো। রাইসা হতভম্ব হয়ে বলল, এখন সব দোষ আমার মাইন্ডের? হ্যাঁ। রাইসা কর্কশ স্বরে বলল, মিথ্যে কথা, দোষ আপনার মাইন্ডের। ইচ্ছে করে এমনভাবে কথা বলেন, আমি কি বলার আগে জানতে পারি যে তোমার মাইন্ড পুরো অন্ধকার? আপনি কথা ঘোরাচ্ছেন। সব একটা কথা বলতে গিয়েও থামলো। একটু আগে রাইসার বলা উত্তরগুলো মনে পড়ল। এরপর হুবাহু সেটা নকল করে বলল, কথা কি কোনো চরকি যে ঘোরাতে যাব? রাইসার মুখখানায় বিস্ময়ের ছাপ পড়ল। তার বুদ্ধি তার উপরে প্রয়োগ। রাইসার মস্তিষ্কে একটা কথা ভালোভাবে ঢুকে গেল। শোয়েবকে যত সাদাসিধা ভেবেছিল, সে আসলে তত সাদাসিধা না, বরং বেশ ধুরন্ধর। তখন শোয়েবের মনে হলো সাদমানের কথা। আজ বাসায় আসার আগে একটা ভেজাল লাগিয়ে এসেছে, হয়তো এটারই প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। ভুলটা শোধরানোর প্রয়োজন। অতঃপর রাইসাকে কোনো কিছু না বলে সোজা গিয়ে কল লাগালো সাদমানের নাম্বারে। কথা হলো বর্ষার সাথে। এরপর ফোনটা জায়গা মতো রেখে দিতে রাইসা প্রশ্ন করল, বর্ষাকে উস্কে দিয়েছেন মানে? কি বলেছেন আপনি ওকে? সব থমথমে মুখে বলল, তেমন কিছু না, জাস্ট বলেছি সাদমান রেস্টুরেন্টে একটা মেয়ের দিকে তাকিয়েছে। এখন মনে হলো শুধু শুধু মানুষের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে লাভ আছে, তাই আমি মিটমাট করিয়ে দিলাম। রাইসা তিতি বিরক্ত হয়ে শ্বাস ছাড়ল, বিড়বিড়িয়ে বলল, নিজের ঘরের দাম্পত্য কলহের চিন্তা নেই, অন্যেরটা মিটমাট করতে গেছে। এর মাঝেই শোয়েব রাইসার মুখোমুখি হাজির হলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, তো আমরা যেখানে ছিলাম স্নিগ্ধার ব্যাপারটা নিয়ে, তাই তো? দেখো, তুমি স্বীকার করো আর নাই করো, তুমি ওকে নিয়ে জেলাস। রাইসা উত্তর দিতে পারল না। কোনো উত্তর নেই তার কাছে। স্নিগ্ধাকে সহ্য করতে পারছিল না সে, কিন্তু এই অনুভূতির নির্দিষ্ট নাম দিতে অক্ষম। ধরে নেবে এটা জেলাসি, কিন্তু কি কারণে এমন অনুভূতি এলো মনে? জেলাসির আগমনকেই তো প্রেম থেকে, আগমনই তো প্রেম থেকে, ভালোবাসা থেকে। তাহলে কি ধরে নেবে ও শোয়েবকে ভালোবেসে ফেলেছে? তে অন্য কাউকে শোয়েবের পাশে সহ্য হচ্ছে না। কিন্তু সেটাও কি করে হয়? ভালোবাসা কি এমন চটজলদি হয়ে যাওয়ার মতো ব্যাপার? শোয়েব বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো রাইসার উত্তরে, তবে ফলাফল শূন্য। রাইসার ভাবনা চিন্তায় শেষ হচ্ছে না। তাকে ভাবনার জগৎ থেকে টেনে তুলতে গলা খাকারি দিল শোয়েব। বলল, চিন্তা ভাবনা শেষ হলে এবার বলে দাও তুমি জেলাস। রাইসা রুষ্ট নজরে চাইলে বলল, আমার যা বলার তা তো বলে দিয়েছি, আবার নতুন করে জিজ্ঞেস করেছেন কেন? সুস্মিকে কোলে নিতে চেয়েছে, এটা পছন্দ হয়নি? নাকি আমার সাথে কথা বলেছে, এটা তোমার পছন্দ হয়নি? রাইসা ইতস্তত করে জবাব দিল, দুটোই। আচমকা শোয়েব রাইসার দুবাহুতে রীতিমতো থাবা বসিয়ে কাছে টেনে আনলো। দমাতে পারল না অনুভূতি, কোনো কিছু না ভেবেই উগরে দিল মনের কথা। আমি জাস্ট কথা বলেছি, এতে তোমার জেলাস ফিল হচ্ছে, রাগারাগি করছো।
আর আমার বেলাতে অন্য কারো স্মৃতি জিয়ে রেখে আমার সাথে সংসার করছো, সেটা তখন আমারও রাগ হয় তোমার থেকেও কয়েক গুণ বেশি। হতবিহ্বল হয়ে পড়ল রাইসা তাদের সম্পর্কের দূরত্বের অর্থ। শোয়েব এমন কিছু বের করতে পারে সেটা রাইসা কোশ্চিনকালেও ভাবেনি। শোয়েব এখনও ভেবে বসে আছে রাইসার মনে এখনও সাইমনের বসবাস। কটু কথাগুলো শোয়েব বলে ফেলেছে ঠিকই, সামলাতে পারেনি রাগ, কিন্তু মনে পড়ে হলো ভুল করেছে। রাইসা তো সময় চেয়েছিল সব কিছু মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু রাইসার মনে এখনও সাইমনের জন্য অনুভূতি আছে। কথাটা ভাবলেই মস্তিষ্ক বিক্ষুব্ধ হয়ে পড়ে। আই এম সরি, আমার এভাবে কথাগুলো বলা উচিত হয়নি, ভুলটা আমারই। আচ্ছা, আমরা এই নিয়ে কথা না বাড়াই, ঘুমাতে যাও তুমি। বলেই চলে যেতে লেগেছিল। রাইসা হাত ধরে টেনে ধরলো পেছন থেকে, বলল, নিজে তো বললেন এবার আমারটা শুনে যাবেন না। সব থমকালো, ঘুরে প্রথমেই তাকালো রাইসার হাতের দিকে, এরপর সোজাসুজি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রাইসার ওপরে। বলো, কি বলবে? রাইসা ভাবলো কিছু একটা, অতঃপর ইতস্ততা ঝেড়ে ফেলে বলে দিল, চলেন প্রেম করি দুজনে। শোয়েবের মনে হলো সে ভুলভাল শুনেছে, কারণ রাইসার মুখ থেকে এমন কথা সে কখনো আশা করেনি। আশাতীত কিছু ঘটলে মানুষের পক্ষে হজম করা একটু কষ্টকর। শোয়েবের ক্ষেত্রেও তাই। সন্দিহান হয়ে ভুরু উঁচিয়ে শুধালো, কি বলতে? বললাম, মাস্টারমশাই প্রেম করবেন আমার সাথে। তুমি প্রেমের প্রস্তাব দিচ্ছ আমাকে, নাকি আমি ভুল শুনছি? রাইসা লজ্জা পেল, মাথা নিয়ে বলল, না ভুল না, সত্যি দিচ্ছি। আসলে ভেবে দেখলাম আমাদের বিয়েটা হুট করে হয়েছে, বিয়ের আগে প্রেম করার মতো সুযোগ আসেনি, তাই ভাবলাম সবকিছু একেবারে সূচনা থেকে শুরু করি। এতক্ষণে শোয়েবের মাথায় ঢুকলো কথাটা। প্রলম্বিত শ্বাস ঝেড়ে বলল, আচ্ছা তাহলে তুমি প্রেম থেকে সব শুরু করতে চাইছো, তাই তো? আমরা আবার প্রেম করব, আবার বিয়ে করব, হ্যাঁ? রাইসা এখনো মাথা নিচু করে রেখেছে, ছেড়ে দিয়েছে শোয়েবের হাত। নার্ভাসনেসে দু হাতের তালু কসলাচ্ছে। সে নিজেও ভাবেনি এভাবে শোয়েবকে প্রপোজ করতে হবে। চিন্তা করে রেখেছিল কোনোভাবে শোয়েবের মুখ থেকেই আদায় করে নেবে, কিন্তু আজকের ঘটনা ভিন্ন। পরিস্থিতির চাপে পড়ে শোয়েবের রাগ কমাতেই কথাটা বলে ফেলেছে। এর বিনিময়ে যে শোয়েবের কতগুলো খোঁচা শুনতে হবে সেটা সম্পর্কে শতভাগ নিশ্চিত রাইসা হলো। তাই শোয়েব দুহাত পকেটে গুজে ভাব নিয়ে বলল, সো তুমি প্রপোজ করেছো আমাকে? স্বীকারোক্তি দেওয়ার আগে হাত পা ঠান্ডা হয়ে এলো রাইসার। লজ্জায় রক্তিম হয়েছে কপলদয়। মুখ ফুটে একটা শব্দ বের করলো না, ওপর নিচ মাথা দোলালো কেবল। রাইসা মাথা নিয়ে রাখায় তার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারছে না শোয়েব। বরাবর আসতে ঝুঁকতে হলো তাকে। অদ্ভুত নজরে সমগ্র মুখশ্রী পরখ করে বলল, প্রেমের প্রস্তাব দিচ্ছ যেহেতু, ধরে নিব তুমি আমার প্রেমে পড়েছ। রাইসা সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে ফেলল অন্যদিকে। এবারে না বের হলো উত্তর, না তো কোনো ইশারা ইঙ্গিত, কেবল গলবিল শুকিয়ে মরুভূমিতে পরিণত হলো। শোয়েব হতাশ হলো, সোজা হয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলাম তুমি ভাঙবে তো মস্কাবে না। ছোট্ট একটা কথা স্বীকার করতে কষ্ট লাগছে তোমার? রাইসা সাহস জুগিয়ে তাকালো শোয়েবের দিকে, জিভে ঠোঁট ভিজিয়ে মুখ ঝামটা মেরে বলল, বলেছে আপনাকে ওসব প্রেম আমি পড়িনি, মিথ্যা কথা। জানি স্বীকার করবে না, এজন্যই তো বললাম তুমি ভাঙবে তবু মস্কাবে না। সত্য হলে তো স্বীকার করতাম, মিথ্যা কথা কেন স্বীকার করব? প্রেমের প্রস্তাব তো দিয়েছি আপনার কথা ভেবে। অসহায় একটা পুরুষ মানুষ বউয়ের সাথে প্রেম করার জন্য ছটফট করছে, তাই দয়ামায়া করে রাজি হয়েছি। এত বিশেষ কিছু ভাবার দরকার নেই বলেই হেঁটে চলে গেল সেখান থেকে। বিছানায় গিয়ে কম্বল ঠিকঠাক শুরু করলো ঘুমানোর প্রস্তুতি। শোয়েব এলো পিছু পিছু, নিজের জায়গায় না গিয়ে রাইসার পাশে বসলো, বলল, আমি অসহায়। রাইসা কপাল কুঁচকে তাকালো শোয়েবের দিকে। প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন ছিল, আপনি নিজের জায়গায় রেখে আমার এখানে কেন এসেছেন? এক পাশে মেয়ে ঘুমাচ্ছে, অপর পাশে বাপ জ্বালাতে বসেছে। দুজনের মাঝখানে পড়ে রাইসা নরণচরণ বন্ধ। উসখুস করে বলল, ওপাশে যান প্লিজ, এত কাছাকাছি আসবেন না, কেমন কেমন লাগে। রাইসার আপত্তি শুনে যেন শোয়েব আরও কাছে ঘেঁষে বসলো, গভীর স্বরে প্রশ্ন করল, কেমন লাগে? রাইসা শুকনো ঢোক গিলল, শ্বাস প্রশ্বাস জড়িয়ে এলো, আমতা আমতা করে বলল, কুছ কুছ হোতা হ্যাঁ, তুম নেহি সমঝোগা।
উফ, আবার সেই সিনেমার ডায়লগ। মহাবিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল সোয়েব। বুঝতে পারল এগুলো রাইসা ইচ্ছে করে ফাজলামো করছিল। তার উপরে রাইসার হাসি সোয়েবের ধারণাকে সমর্থন জানাতে যথেষ্ট। খানিক বাদে রাইসা হাসি থামিয়ে সোয়েবের কাঁধে দুহাত রাখল। পরপর সেখানে থুতনি রেখে বলল, আপনি নাটক সিনেমার ডায়লগে বিরক্ত হন, আর আমি আপনাকে বিরক্ত করতে ভালোবাসি। সোয়েব রুষ্ট নজরে চাইলে বলল, আর কিছু? এত রেগে যাচ্ছেন কেন? এসেছেন পর থেকেই আমার সাথে ঝগড়া করে যাচ্ছেন, এখনও ফ্রেশও হলেন না। আমি ঝগড়া করছি? ঝগড়া তো শুরু করলে তুমি, আর এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ। তাহলে কি আমার দোষ? সব উত্তর দিতে গিয়েও থামলো। এখন কিছু বললে আবার তর্কাতর্কি বাঁধবে। সব ঠিকঠাক হয়েছে, রাইসাও স্বাভাবিকভাবে কথা বলছে। এই মুহূর্তে দ্বিতীয়বার ঝগড়া বাঁধানোর কোনো প্রয়োজন নেই ভেবে চিনতে সোয়েব শান্ত করলো নিজেকে। বলল, আচ্ছা বাদ দাও এসব, তোমার মাথা ঠান্ডা হয়েছে এখন, জেলাসি কমেছে, রাগও কমেছে, এবার ঘুমিয়ে পড়ো, আমি গিয়ে ফ্রেশ হই। রাইসা সম্মতির সুরে মাথা নাড়তেই সোয়েব উঠে গেল বিছানা থেকে। রাইসা কম্বল টেনে শুয়ে পড়ল। সোয়েব জামা কাপড় বদলে ওয়াশরুমে ঢুকতে যাচ্ছিল। পিছু ডাকলো, রাইসা শুনুন। বলো। রাইসা ভনিতাহীন সরাসরি ব্যক্ত করলো নিজের অনুভূতি। কংগ্রেচুলেশন, আপনি জিতে গিয়েছেন, হেরেছি আমি। আপনার কাছে, আপনার যত্নের কাছে খুব বাজেভাবে হেরে গিয়েছি আমি। সব কিয়ৎক্ষণ নিষ্পলক তাকিয়ে রইল রাইসার দিকে। এর ফাঁকে রাইসা কম্বলের তলে মুখ লুকালো, সম্পূর্ণ আড়াল করে হাসলো খানিক। পর মুহূর্তে জবাব পেল, ট্রাস্ট মি, হেরে গিয়েও কাউকে এত খুশি হতে আমি কখনো দেখিনি। এই হাসি খুশি রাইসাকে যেন আমি সবসময় আমার জীবনে পাই। রাত্রিবেলা রাইসা যথেষ্ট উল্টাপাল্টা কথা বলে জ্বালিয়েছে সোয়েবকে। সকালবেলায় সোয়েবের মনে হলো এর একটা প্রতিশোধ নেওয়া উচিত। সুস্মি সকাল সকাল উঠে দাদির কাছে গেছে। তিন্নি বেগম পরোটা ভাজছেন। সুস্মি পাশে কিচেনে ক্যাবিনেটের উপর বসে বসে বকবক করছে। রাইসা রান্নাঘরের কাজটা শেষ করে রুমে এলো। সোয়েব রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। শার্টের বাটনগুলো লাগাতে লাগাতে বলল, কাজ হয়েছে তোমার, একটু সময় ঘরে থাকা যায়? কেন, কি বলবেন? দরকার ছিল। সময় দেয়া হলো। উত্তরটা দিয়েই রাইসা জানালার কাছে গিয়ে পর্দা সরাতে ব্যস্ত হলো। কোন ফাঁকে সোয়েব পিছনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। কর্মব্যস্ত হাত থেমে গেল যখন সোয়েবের ঠিক কানের কাছে ফিসফিস বলল, রাইসা একটা কথা বলি। রাইসা অভিভূতের ন্যায় আওড়ালো, আমাদের বিয়ে হয়েছে। অদ্ভুত প্রশ্নটায় চমকে উঠল রাইসা। অস্ফুটে উচ্চারণ করল, কিন্তু এই আমি তোমার কি হই? রাইসা সোয়েবের মতিগতি কিছুই ধরতে পারছে না। মুখ নাড়িয়ে উত্তর দিচ্ছে কেবল। কম্পিত স্বরে বলল, স্বামী। তোমার উপর আমার অধিকার আছে। আচমকায় রাইসার মস্তিষ্কে সোয়েবের এহেন আলাপের কারণ পরিষ্কার হয়ে উঠল। ঘাবড়ে গেল, সাথে সাথে একরাশ ভয় অস্বস্তি নিয়ে বলল, জি আছে। সোয়েব প্রলম্বিত শ্বাস ফেলে আলগোছে রাইসার কপালে এসে থাকা চুলগুলো কানের পিঠে গুজল। বলল, এরপরও তোমার থেকে দূরে দূরে আছি। যথেষ্ট সময় দিচ্ছি তোমাকে, যতদিন চাইবে ততদিন সময় পাবে। ব্যাস একটাই শর্ত আমার, যেদিন তোমার মন মস্তিষ্কে শুধুমাত্র আমার দখলদারিত্ব চলবে সেদিনই ধরা দিও আমার কাছে, এবং সেদিন থেকে অন্য কারো কথা ভাবাও চলবে না। আমি ক্লিয়ার? সোয়েবের কথাগুলো যেন কাটা ফুটাচ্ছে রাইসার গায়ে, শিউরে উঠছে বারংবার। গায়ের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে। শুকনো ঢোক গিলে বলল, জি ক্লিয়ার। গুড গার্ল, যেদিন তুমি আমার হবে সেদিন থেকে পুরোপুরি আমার। সেই দিনটা আসার আগে তোমাকে সময় দিলাম নিজের মস্তিষ্ক থেকে অন্য কারো কথা ঝেড়ে ফেলার। অতীতকে সম্পূর্ণ ঝেড়ে ফেলেই আমার কাছে ধরা দিও, আর যেদিন ধরা দিবে সেদিন তোমার রক্ষে নেই। রাইসা ঘুরে মুখ চেপে ধরল সোয়েবের, ইতস্তত করে বলল, আপনি একটু লাজ লজ্জা রেখে কথা বলতে পারেন না? সোয়েব রাইসার হাত নামিয়ে ফেলল, মুচকি হেসে বলল, সরি পারলাম না। তুমি নিজে থেকে আশকারা দেওয়ার পর তো আরও না। মনে আছে তো, কাল রাতে তুমি আমাকে উস্কে দিয়েছে, ব্যাস আর একটু আশকারা দিলেই। রাইসার কান দিয়ে যেন গরম ভাব বেরোচ্ছে। লজ্জায় হাঁসফাঁস করে বলল, মা ডাকছে মনে হয়। ডাকছে না, আমি তো শুনলাম।
মনে হয় ডাকছে, আমি যাই। রাইসা ছুটে পালাতে চেয়েছিল। শোয়েব দেয়ালে হাত দিয়ে আটকে ফেলল, তাকে বলল, স্রেফ পালানোর ধান্দা সবসময়। আচ্ছা, তোমার মনে প্রশ্ন জাগছে না? তুমি কাল সব কিছু স্বীকার করার পরেও কেন আমাকে আরও সময় দিচ্ছ? রাইসা কৌতূহলী হয়ে মাথা তুলে চাইল। শুধালো, কেন? কারণ আমি চাই তুমি সম্পূর্ণ অতীত ঝেড়ে ফেলো, অতীতের সব কিছু সমাপ্ত করে আমার কাছে ধরা দিও। এরপর না হয় আমরা নতুন করে সব শুরু করব। রাইসা বিপরীতে চুপ করে রইল। তিন্নি বেগম শোয়েবকে নাস্তার জন্য ডাকলেন। সে সময় মায়ের ডাকে শোয়েব বেরিয়ে গেল রুম থেকে। রাইসা তখনও ভাবনায় বুঁদ হয়ে একই স্থানে পাথরে মূর্তি বনে দাঁড়িয়ে রইল। বিড়বিড়িয়ে আওড়ালো শোয়েবের কথা বলাগুলোই। অতীতের সব কিছু সমাপ্ত করে আমরা নতুন করে সব শুরু করব। আসলেই করব নাকি ইতিমধ্যেই করে ফেলেছি? অতীত সমাপ্ত করে নতুন এক সূচনা তো হয়েই গেছে। ঠিক সমাপ্তির পাতাতেই নব্য সূচনা হয়েছে। মাসের অবস্থা দেখে নির্জন অস্থির হয়ে তাকে ডক্টর দেখাতে নিয়ে এসেছে। ডক্টর জানিয়েছে, প্রেগন্যান্সি টাইমে এসব ব্যাপার নর্মাল, ঘাবড়ানোর কিছু নেই মিস্টার তালুকদার। অনেকে খেতেই পারে না, আবার অনেকে দেখা যায় উদ্ভট খাবারের ক্রেভিংস হয়। বুঝে শুনে চলতে হয় আর কি। উনি যেহেতু খাবারের গন্ধ সহ্য করতে পারছেন না, বমি হচ্ছে, তাহলে উনি যেসব খাবার খেতে চাইছেন সেগুলোই খাওয়ান। কিন্তু ডক্টর, ও তো শীতকালে আইসক্রিম খেতে চায় সব সময়। নির্জনের কথা শুনে মাইশা মুখখানা কাচুমুচু করে বসে রইল। হেসে উঠলেন। ডক্টর বললেন, ক্ষতি হয় এমন কিছু তো খাওয়া যাবে না, ফলমূল খাওয়া যেতে পারে। ফল, স্যুপ এসবই খাচ্ছে, তো অল্প অল্প খাওয়া। এত অনীহা থাকলে তো দুর্বল হয়ে পড়বে, এই জন্য একটু সাবধানে চলতে হবে। আর হাজার বাধা নিষেধ নিয়ম কানুন শুনে অতিষ্ঠ হয়ে পড়েছে মাইশা। একটু পরপর নির্জনকে খোঁচাচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই ডক্টর ডায়লগ ওর একদমই ভালো লাগছে না। ইদানিং খাবার ভালো লাগে না, তাই খাওয়ার পরপরই বমি করে দেয়। আর এখন যে ডক্টরের ডায়লগ ভালো লাগছে না, সেগুলোর কি হবে? বমি করে ফেলা যাবে। বমির কথা ভাবতে বুদ্ধি খেললো মাইশার মাথায়। অসুস্থতার ভান ধরে বলল, নির্জন, আমার শরীর খারাপ লাগছে, চলুন বাসায় যাই। ডক্টর ফট করে বললেন, শরীর খারাপ লাগছে? মিস্টার তালুকদার, আপনি কি একবার আপনার ওয়াইফের ফুল বডি চেক আপ করিয়ে যাবেন? নির্জন সম্মতি দেওয়ার আগেই বড় বড় হয়ে গেল। মাইশার চক্ষু দিয়ে আটকে উঠে বলল, না আমি ঠিক আছি, কিছু হয়নি আমার, আমি সুস্থ আছি। নির্জন বিস্মিত হয়ে বলল, একটু আগেই তো বলছিলাম তোমার শরীর খারাপ লাগছে, আবার এখন বলছো? মাইশা চোখ শব্দ করে বলল, তখন খারাপ লাগছিল, এখন ভালো লাগছে আমার শরীর, তো আমি ভালোভাবে জানবো, তাই না? ডক্টর বুঝতে পারলো বোধহয়, মিটিমিটি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আজ চেক আপ না করালেও কিছুদিনের মধ্যে করিয়ে নেবেন। প্রত্যেক মাসে একবার অন্তত চেক আপ করিয়ে নেওয়া ভালো। আরও কিছু উপদেশ হজম করে কিছুক্ষণ বাদে বের হলো মাইশা। পাশে থাকা নির্জনকে বলল, ডক্টরকে কি বলেছে মনে আছে আপনার? হ্যাঁ, কেন? কারণ আমি সব ভুলে গেছি, মাথার উপর দিয়ে গেছে। এত অ্যাডভাইস, বাবারে বাবা, পুরো একটা বই লিখে ফেলা যাবে। আর এগুলোই তোমাকে মেনে চলতে হবে মাইশা। মাইশা ব্রিটিশে নাক মুখ কুঁচকে ফেলল, বলল, দ্যাট বাচ্চা কাচ্চা ছেলেদের হলে ভালোই হতো, তাহলে অন্তত এত প্যারা নেওয়া লাগতো না, তাই না? নির্জন হুট করে কোনো জবাব দিতে পারল না এই কথার। বোকার মতো তাকিয়ে রইল মাইশার দিকে। হসপিটালের বাইরে চলে এসেছে তারা। এমন সময় মাইশা খুব উৎফুল্ল হয়ে বলল, নির্জন, সামনে দেখুন, ওটা সাইমন না? আর সাথে মেয়েটাকে ওর বউ নাকি? মাইশার আঙুলের ইশারা অনুযায়ী সামনে তাকালো নির্জন। কোনো ভুল নেই, সাইমনে আছে সেথায়, বাইকে বসে আছে, পেছনে একটা মেয়ে বসা। কোনো একটা বিষয়ে বোধহয় তর্কাতর্কি করছে দুইজন। নির্জন বেশিক্ষণ তাকালো না, মাইশাকে নিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলল, থাকুক, আমাদের কি এখন আর ওকে চিনে দরকার আছে? কোনো সম্পর্ক তো আর নেই, তাই না? শামিমা রাইসাকে যেভাবে আঙ্গুলের ইশারায় নাচিয়েছেন, সেভাবে সানজিদাকে পারছেন না। সপ্তাহ খানেকের মধ্যেও সানজিদার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। এখনও স্বেচ্ছাচারী জীবনযাপন করছে, ক্লাস থাকলে ভরে ওঠে, নয়তো বেলা পর্যন্ত ঘুমায়। আজ যে শুক্রবার, দিনটা তো ব্যতিক্রম করলো না, 9টা অবধি ঘুমালো, ডেকেও বিছানা থেকে তোলা গেল না। শামিমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাইসাকে ক্ষণে ক্ষণে খোঁটা দিয়েছেন উনি। বাপের বাড়ি থেকে এক কাপড়ে এসেছে, এই কথা শুনিয়ে শুনিয়ে কান ঝালাপালা করে দিয়েছেন। সানজিদাকে এই কথা বলার সুযোগ নেই,
মোটা টাকা যৌতুক সমেত বউ এনেছেন তিনি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন লোভের পরিণাম। সানজিদা কাউকেই মানে না, না শাশুড়ি না স্বামী, কার কথাতেই সে চলবে না। সাইমন এর আগে থেকেই বিরক্ত ছিল সানজিদার উপর, বিয়ের পর আরও বেশি হচ্ছে। শেষমেশ ভাবল অনেক হয়েছে ভালো মানুষের নাটক, এবার কঠোর হওয়া প্রয়োজন। শুরুতে তো রাইসাও আহ্লাদ আবদার ছোট ছোট ব্যাপারে অভিমান করতো খুব। পরে তো ঠিকই শুধরে গিয়েছিল বকা শুনতে শুনতে। আবদার অভিমান ছেড়ে দিয়েছিল পুরোপুরি। রাইসাকে ঠিক করতে পারলে সানজিদা বা এমনকি যেইভাবে সেই কাজ। ডাইনিং রুমের চেয়ার ছেড়ে হনহনিয়ে গিয়ে ঢুকলো নিজের রুমে। বেডসাইডে টেবিলের উপর থাকা জগ থেকে পানি ঢালো গ্লাসে। এরপর সেই পানিটা ঢেলে দিল সানজিদার মুখে। ঘুম ভেঙে কাশতে কাশতে উঠে বসলো সানজিদা। কর্কশ কণ্ঠে বলল, সমস্যা কি? সকাল সকাল পানি ঢাললে কেন? সাইমন দাঁতে দাঁত পিষে বলল, এটা সকাল 9টার বেশি বাজছে, অথচ তোমার ওঠার নাম নেই, তাই তোমার ঘুম ভাঙাতে এই আয়োজন। খেপে গেল সানজিদা। চুল ও গায়ের কামিজ থেকে পানি ঝাড়তে ঝাড়তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। অগ্নি দৃষ্টিতে একবার সাইমনের মুখখানা পরখ করে আস্ত জগটাই তুলে নিল হাতে। এরপর অর্ধপূর্ণ জগের সবগুলো পানি ঢেলে দিল সাইমনের মাথায়। বিস্ময়ের তোপে কথা বলতে ভুলে গেল সাইমন। এমন প্রতিক্রিয়া সে স্বপ্নে আশা করেনি। সানজিদা ওর বিস্ময়ের মাত্রা বাড়াতে জগটা আছড়ে ফেল মাটিতে। ভেঙে কয়েক হাজার টুকরোয় বিভক্ত হয়ে গেল সেটা। জগের পানি শেষ করে সানজিদা দ্রুত গতিতে গিয়ে ঢুকলো বাথরুমে। এক মগ পানি এনে সেটাও ঢাললো সাইমনের মাথায়। পরপর সাইমনকে নকল করে বলল, আহারে, রাগ বেশি হয়ে গিয়েছিল তাই না? তোমার মাথা ঠান্ডা করতেই এই আয়োজন।